আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কি অবস্থা তোমাদের? তোমাদের কিন্তু অ্যাডমিশন যুদ্ধ শুরু হয়ে গেছে। তোমাদের কথা বিবেচনা করে তোমরা যারা ব্যবসায় শাখার আছো, ইতিপূর্বে কিন্তু আমরা অনেকগুলো ভিডিও আমাদের পেজে এবং ইউটিউব চ্যানেলে পোস্ট করেছি। আমরা কিছুদিন আগে কি করেছি, 3টি ভিডিওর মাধ্যমে ঘুরছে আসা 24-25 সেশনের সি ইউনিটে আসা অ্যাকাউন্টিং অংশ কি আমরা বিশ্লেষণ করেছি। সেই ধারাবাহিকতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসা 24-25 সেশনের বি ইউনিট বাণিজ্য ইউনিটে আসা অ্যাকাউন্টিং অংশটুকু আমরা কি বিশ্লেষণ করব। এর জন্য তোমাদের কয়টি 2 থেকে 3টি ভিডিও দিতে হবে। কারণ কি, আমরা বিশ্লেষণ করে আগাবো, অ্যানালাইসিস করব। এর জন্য আমাদের টাইম বেশি লাগবে। অর্থাৎ আমাদের আমাদের একটা এমসিকিউ পড়া মানে কি একটা টপিক পড়া। তো আমরা এভাবে আগাবো। তো আজকে সেজন্য আমরা কি 5টি এমসিকিউ নিয়েছি। তোমাদের সর্বোচ্চ তোমাদের 10 থেকে 12 মিনিট সময় লাগতে পারে। তো এই ভিডিওটা দেখবা, 5টা টপিক শেষ হয়ে যাবে। গুরুত্বপূর্ণ টপিক আছে। তো আমরা কথা না বাড়িয়ে একদম চলো সলভ অর্থাৎ অ্যানালাইসিসে চলে যাই। তো 1 নম্বরে কি আছে দেখো, যে হিসাবটি হিসাব শেষে বন্ধ করে দেওয়া হয়। অর্থাৎ বলা হয়েছে নিচের কোন হিসাবটি হিসাবকাল শেষে বা বন্ধ করে দেওয়া হয়। এক কথায় হিসাব শেষে বন্ধ করে দেওয়া হয়। কোন হিসাব? আমরা জানি কি, নামিক হিসাবসমূহ সমাপনী দাখিলার মাধ্যমে বন্ধ করে দেওয়া হয়। এখন সমাপনী দাখিলা কি এটা তোমাদের জানতে হবে, এবং নামিক হিসাব কি তোমরা মনে রাখবা। মূলধন, সম্পদ এবং দায় ব্যতীত যা থাকবে সেগুলিকে কি আমরা নামিক হিসাব ধরে নিতে পারবো। অর্থাৎ এই নামিক হিসাবগুলো কি আমাদের এই বছরেই বন্ধ করে দিতে হবে। পরের বছরে আমাদের কি যাবে, সম্পদ যাবে, মূলধন যাবে এবং দায়সমূহ যাবে, কিন্তু আমাদের নামিক হিসাবসমূহ কি এই হিসাবে বন্ধ করে দিতে হবে। তো দেখো, মূলধন তো মূলধনই, এটা নামিক হিসাবে যাবে না। অনুপার্জিত আয় মানে কি, উপার্জন করার আগে আমি আয় করে ফেলছি, টাকা নিয়ে ফেলছি, এটা একটা দায়, এর জন্য এটাও হবে না। অগ্রিম বীমা মানে কি, অগ্রিম বীমা পরিশোধ করে দিছি বীমা কোম্পানিকে, সেটা কি, সেটা আমার জন্য সম্পদ। তাহলে উত্তোলন হবে সঠিক উত্তর। এই উত্তোলন আমাদের কি নামিক হিসাব। তো 1 নাম্বার আমাদের শেষ হয়ে গেল। এখন 2 নাম্বার দেখো, এই 2 নাম্বার এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ। হুবহু এই এমসিকিউ কিন্তু চলে আসছিল, অর্থাৎ টাকার অঙ্কেরও কোনো পরিবর্তন করে দেয় নাই, হুবহু রিপিট। তো এটা আমরা বুঝবো আসলে কিভাবে হয়। দেখো এখানে কি আছে, একটি মজুদ পণ্যের ক্রয় মূল্য 15,500 টাকা। খেয়ালে রাখবা, ক্রয় মূল্য 15,500 টাকা এবং বাজার মূল্য 12,500 টাকা। তো প্রথমেই তোমাদের বলে নেই, মজুদ পণ্য আমাদের হিসাবভুক্ত করার জন্য টাকার অঙ্কে যেটা কম বাজার মূল্য, সেটাকে কিন্তু আমাদের গ্রহণ করতে হবে। তো এখানে টাকার অঙ্ক কম কোনটা, এই যে বাজার মূল্য, এটা, তার মানে এটা কি আমাদের গ্রহণযোগ্য হবে, এটা গ্রহণযোগ্য হবে না। তো প্রথম কনসেপ্ট আশা করি ক্লিয়ার। তারপর বলছে কি দেখো, যে ক্রয় মূল্য এত এবং বাজার মূল্য এত হলে বছর শেষে মজুদ পণ্য গণনা থেকে বাদ পড়ে। এটি সঠিকভাবে হিসাবভুক্ত হলে ব্যবসায়ের মুনাফার উপর কিরূপ প্রভাব পড়বে। তো 2টা কন্ডিশন, একটা হলো বাদ পড়ে গেলে আমাদের কি কন্ডিশন হবে, এবং এটা যদি হিসাবভুক্ত করা হয় তখন কি কন্ডিশন হবে, তখন মুনাফা বাড়বে না হ্রাস হবে। তো আমরা সেইগুলো এখন কি দেখব। তো দেখো, প্রথম কন্ডিশন, আমাদের একটা বিষয় বলে রাখি, সমাপনী মজুদ পণ্য কোন জায়গা থেকে বাদ দেওয়া হয়, বিক্রিত পণ্যের ব্যয় থেকে সমাপনী মজুদ পণ্য বাদ দেওয়া হয়। একটা সূত্র আছে, সেটা কি, বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয় যদি আমরা দেই, তাহলে কি পাবো, আমরা মুনাফা পাবো। অর্থাৎ বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে মুনাফা পাবো। কিন্তু এই যে বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতর থেকে আমাদের কি করা হয়, আমাদের সমাপনী মজুদ পণ্য বাদ দেওয়া হয়। দেখো প্রথম কন্ডিশন কি, বছর শেষে মজুদ পণ্য গণনা থেকে বাদ পড়ে। আচ্ছা, যদি মজুদ পণ্য গণনা থেকে বাদ পড়ে যায়, আমাদের বিক্রিত পণ্যের ব্যয় থেকে তো সমাপনী মজুদ পণ্য বাদ দেওয়া হয়, কিন্তু গণনাই করা হয় নাই, তাহলে তো আমাদের বাদ দেওয়া হলো না, তাহলে বিক্রিত পণ্যের ব্যয় বেশি থাকবে তখন। আবার খেয়াল করো,
বিক্রিত পণ্যের ব্যয় থেকে সমাপনী মজুত পণ্য বাদ দেওয়া হয়, কিন্তু এখানে প্রথম কন্ডিশনে বলছে কি এটা কি গণনায় করা হয় না, তার মানে কি সমাপনী মজুত পণ্য গণনায় করা হয় নাই, তাহলে তো বাদ দেওয়া হবে না। যদি বাদ না দেওয়া হয় তাহলে বিক্রিত পণ্যের ব্যয় বেশি থাকবে না, টাকার অঙ্ক বেশি থাকবে, আমরা তো বাদ দেই নাই। তাহলে টাকার অঙ্ক যদি বেশি থাকে তখন বিক্রয় থেকে বেশি বিক্রিত পণ্যের ব্যয় টাকার অঙ্ক যদি বাদ দেয়, বিক্রয় থেকে বেশি বাদ চলে যাচ্ছে, এখানে তো আবার মাইনাস আছে, তখন মুনাফা আমাদের কি কম হয়ে যাচ্ছে। বুঝতে পারতেছো কি? তখন আমাদের মুনাফা কি, মুনাফা আমাদের কি কমে যাচ্ছে, কমে যাচ্ছে, কমে যাচ্ছে। কিন্তু বলছে কি, বলছে তোমার এটি সঠিকভাবে হিসাবভুক্ত হলে মুনাফার উপর কি প্রভাব পড়তো। এখন লিখবো, দেখবো হিসাবভুক্ত যদি হয়, হিসাবভুক্ত যদি হয় তার মানে কি আমরা সমাপনী মজুত পণ্য এখন বিক্রিত পণ্যের ব্যয় থেকে বাদ দিব। এখন বিক্রিত পণ্যের ব্যয় থেকে যদি সমাপনী মজুত পণ্য বাদ দেয়, একটা টাকা যদি বাদ দেয়, তাহলে আমাদের এই বিক্রিত পণ্যের ব্যয় কম থাকবে না, মানে কি মাইনাস থাকবে, মানে কম টাকার পরিমাণ কম থাকবে। তো কম টাকার পরিমাণ থাকলে এই বিক্রয় থেকে যদি কম টাকা বাদ যায় তাহলে মুনাফা তখন কি বেশি বেশি হবে। তো এটাই হলো তোমাদের কি কনসেপ্ট, ঠিক আছে? তার মানে কি তখন এই যে আমাদের এই যে 12,000 টাকা যদি আমরা হিসাবভুক্ত করি তাহলে এই যে 12,500 টাকা কি বৃদ্ধি পাবে। আর যদি আমাদের প্রথম কন্ডিশন কি গণনায় করা হয় নাই, পরবর্তীতে বলছে এটি সঠিকভাবে হিসাবভুক্ত হলে মুনাফার উপর কি প্রভাব পড়তো। এই যে হিসাবভুক্ত হলো, বিক্রিত পণ্যের ব্যয় থেকে বাদ গেল, বাদ যাওয়ার পর বিক্রিত পণ্যের টাকার অঙ্ক কম, তখন বিক্রয় থেকে কম টাকা বাদ দিলে আমাদের কি হয়, মুনাফা বেশি হবে। কথার কথা তোমাদের আমি টাকার অঙ্ক বসিয়ে দেখাই। কথার কথা এখানে বিক্রয় ধরলাম 50,000 টাকা, আর বিক্রিত পণ্যের ব্যয় মনে করো কত ছিল 30,000 টাকা, তখন সমাপনী মজুত পণ্য বাদ দিলাম কত 5,000 টাকা, কথার কথা থাকে কত 25,000, এই যে 25,000, তাহলে 25,000 যদি বাদ দেয় তাহলে থাকে কত 25,000। আর যদি মনে করো এই যে 5,000 টাকা যদি গণনা আমি না ধরতাম তাহলে তখন 30,000 টাকা বাদ যেত, তখন আমাদের 30,000 টাকা বাদ গেলে কি আমাদের 20,000 টাকা হতো, মানে কি কম দেখানো হতো। তার মানে কি আমাদের গণনা করা হলে, অন্তর্ভুক্ত করা হলে টাকার পরিমাণ, মুনাফার পরিমাণ কি বেড়ে যাচ্ছে, বৃদ্ধি হয়ে যাচ্ছে, 12,500 টাকা বৃদ্ধি হয়ে যাবে। তোমরা যদি কনসেপ্টটা যদি ক্লিয়ার না হয় বারবার দেখো, এই কনসেপ্টটা ক্লিয়ার করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই কনসেপ্ট ক্লিয়ার হলে তোমরা কি অনেকগুলা ম্যাথ পেয়ে যাবা, অনেকগুলা ম্যাথ পেয়ে যাবা এবং হিসাব বিজ্ঞান তোমাদের কি সহজ হয়ে যাবে। 3 নাম্বারটা দেখো কি বলছে, পাওনাদারকে দেয়া 3,520 টাকার চেক ভুলে নগদান বইতে কত 3,250 টাকা লেখা হয়েছে। এই ভুলটি ব্যাংক সমন্বয় বিবরণীতে কিভাবে দেখাতে হবে। ব্যাংক সমন্বয় বিবরণী আসছে মানে কি তোমরা একটা কন্ডিশন মনে রাখবা, কি ব্যাংকের টাকা এবং বইয়ের টাকা সমান হতে হবে, সমান রাখতে হবে। এখন ব্যাংকের টাকা যদি বেড়ে যায় আমাদের বইয়ের টাকাও কি বাড়িয়ে দিব, আবার ব্যাংকের টাকা যদি কমে যায় আমাদের বইয়ের টাকাও কি কমিয়ে দিব, মানে কি ব্যাংকে অনুসরণ করব। ব্যাংক আমাদের যেভাবে নাচাবে সেভাবে আমরা কি নাচবো। এটাই হলো তোমাদের ব্যাংক সমন্বয় বিবরণীর মেইন কনসেপ্ট। তো দেখো আমরা দুইটা বই নেই, একটা কি নগদান বই, আমরা এখানে মুছে দেই, আমরা দেখো দুইটা বই নেই, দুইটা বই যদি নেই, একটা হলো নগদান বই, নগদান বই, আর একটা কি ব্যাংক বই, ঠিক আছে? এখন দেখো কি হয়েছে, পাওনাদারকে দেয়া 3,520 টাকার চেক ভুলে নগদান বইতে কত আমাদের 3,250 টাকা লেখা হয়েছে। এখন নগদান বইতে কত লেখা হয়েছে 3,250 টাকা, এটা কি বিয়োগ দেওয়া হয়েছে, খেয়াল করো। পাওনাদারকে দেওয়া মানে কি আমার নগদান হিসাব থেকে কমে যাবে, কিন্তু আমি পাওনাদারকে দিছি কত, আসলেই তো দেওয়া হয়েছে 3,520 টাকা, 20 টাকা আমরা দিয়ে দিছি, কিন্তু হিসাবভুক্ত করছি আমরা কত ভুলে, সেটা করছি 3,250 টাকা, আরো কম লেখা হয়েছে কত আমাদের 270 টাকা। এখন ব্যাংক থেকে সে চেকের মাধ্যমে তুলে নিবে কত টাকা, এই যে 3,520 টাকায় তুলে নিবে, এটা তো আমরা দিছি চেকের মাধ্যমে, কিন্তু ভুলে আমরা নগদান হিসাবে আমাদের হিসাবে কি করছি 3,250 টাকা লিখছি। এখন কি করতে হবে, এখন দেখো
ব্যাংকে থেকে আমাদের বিয়োগ আছে কত ৩৫২০ টাকা, কিন্তু আমাদের এই জায়গায় থেকে বিয়োগ আছে কত ৩২৫০ টাকা। তাহলে কি হলো, তার মানে কি আমাদের এই যে ব্যাংক হিসাবের টাকা কি আমাদের কম আছে, ব্যাংক হিসাবের টাকা কি আমাদের কম আছে। এখন আমাদের ব্যাংকের সমান করতে হবে, ব্যাংকের সমান করতে হলে এখান থেকে আরো কি 270 টাকা বিয়োগ করতে হবে। কারণ কি ব্যাংকে থেকে সে টাকা তুলে নিয়ে গেছে 270 টাকা, কিন্তু হিসাবে তো আমরা 270 টাকা কম নিচ্ছি। তার মানে কি, তার মানে হচ্ছে ব্যাংকে আমার টাকা কম আছে, কিন্তু নগদান বই আমার টাকা এখনো বেশি আছে, 270 টাকা এখনো বেশি আছে। এই 270 টাকা কি আমাদের কমায়া দিতে হবে, এই যে ব্যাংকের লেভেলে চলে আসলো, এটাই আমাদের কনসেপ্ট। তাহলে কি করতে হবে, নগদ বই থেকে আমাদের 270 টাকা বিয়োগ করতে হবে। আশা করি বুঝে গেছো, যদি না বুঝে যাও তাহলে রিপিট করো ভিডিও। তারপরে আমাদের দেখো 4 নম্বরে কি আছে, মুদ্রাস্ফীতির সময়ে কোন মজুদ পদ্ধতি সঠিক কার্যকর। মজুদ পদ্ধতির অঙ্ক যদি আসে তোমরা একটা বিষয় মাথায় রাখবা, সেটা কি আগে ক্রয়কৃত পণ্যের মূল্য কি কম হয় এবং পরে ক্রয়কৃত পণ্যের মূল্য কি বেশি হয়। কথার কথা 1 তারিখে আমরা জানুয়ারি 1 তারিখে পণ্য 10 টাকার ক্রয় করলাম, 2 তারিখে 20 টাকা, 3 তারিখে কি 30 টাকা। তো একটা উদাহরণ আমরা দিলাম। তো দেখো এটা কি 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ। তো আমাদের কি হয়েছে, আগে যে ক্রয় করছি পণ্য সেটার মূল্য কিন্তু কম, তারপরে কি বাড়তেছে। তাহলে আমরা কি বলছি, আগে ক্রয়কৃত পণ্যের মূল্য কম হলে সেটা কি মুদ্রাস্ফীতি হবে এবং শেষের পণ্যের মূল্য কি বেশি হবে। তার মানে কি এই প্রক্রিয়াটা কি মুদ্রাস্ফীতি। এই প্রক্রিয়ার মধ্যে লিফু বেটার না ফিফু বেটার, দেখো আমাদের একটা শর্ত মানতে হবে, আমাদের কোনটা বেটার এটা নির্ণয় করার জন্য একটা বিষয় লক্ষ্য করতে হবে, সেটা সমাপনী মজুদ পণ্য কম দেখানো ভালো। লিখে নাও, সমাপনী মজুদ পণ্য কম দেখাতে হবে। সমাপনী মজুদ পণ্য কি আমাদের কম দেখাতে হবে, কমটা দেখাতে হবে। তো দেখো সমাপনী মজুদ পণ্য যেটাই কম দেখানো হবে সেটাই আমাদের উত্তম। তো দেখো লিফু মানে কি, লাস্টের পণ্যে ফার্স্ট, লাস্টের যে পণ্য আসবে সেটা ফার্স্টে বিক্রি করে দেব। দেখো এই যে আমরা যদি 30 এককের পণ্য বিক্রি করে দেই আগে, তারপরে যদি 20 একক করি, তাহলে কি আমাদের সমাপনী মজুদ পণ্য কম থাকে, কম টাকা থাকে, কম পরিমাণ থাকে। তার মানে কি সমাপনী মজুদ পণ্য কম দেখানো হচ্ছে, এর জন্য কি লিফু হবে। কিন্তু যদি আমরা ফিফু হতো, এই যে 10 টাকার পণ্য বা 10 একক আগে চলে যেত, 20 টাকার পণ্য বা 20 একক আগে চলে যেত, থাকতো কি বেশিটা। তাহলে তো আমাদের বেশিটা দেখানো ভালো না। আমাদের স্টেজটা আছে কি মুদ্রাস্ফীতি স্টেজ। তো এই স্টেজে এই অবস্থানে আমাদের কি লিফু বেটার। আর মুদ্রাস্ফীতি কখন বুঝবো, যে শুরুতে ক্রয়কৃত পণ্যের টাকা আমাদের কম হবে, তারপরে কি আস্তে আস্তে বাড়তে থাকবে এবং শেষে ক্রয়কৃত পণ্যের টাকা কি বেশি হবে। এই স্টেজ যে এটাই হলো মুদ্রাস্ফীতির স্টেজ। এই স্টেজে আমাদের কি দেখতে হবে যে সমাপনী মজুদ পণ্য কমটা দেখানো হচ্ছে কিনা। সবসময় কমটা দেখানো ভালো, তাহলে কমটা দেখানো হয় লিফু পদ্ধতিতে আর বেশি দেখানো হয় কি ফিফু পদ্ধতিতে। এইভাবে তোমাদের এমসিকিউ চলে আসতে পারে। আশা করি ম্যাথটা বুঝে গেছো। 5 নম্বরে কি আছে দেখো, তোমাদের ভোকাব পার্ট। বাংলাদেশের আর্থিক প্রতিবেদনের মান নির্ধারণ করে কে? বাংলাদেশে বলছে, বাংলাদেশে এটা হবে তোমাদের আইসিএবি। এটা মুখস্থ পাঠ, মুখস্থ অংশ। আর যদি তোমাদের আন্তর্জাতিক হতো, আন্তর্জাতিক দিলে IFRS হতো। এই দুটা কি মুখস্থ করে নাও। যদি বাংলাদেশ হয় সেটা হবে ICAB, আর যদি আন্তর্জাতিক হয় সেটা হবে IFRS। তো এই ছিল আমাদের 5টি এমসিকিউ। তো এখানে বিশেষ করে তোমাদের কি ম্যাথ আছে, 2টা বা 3টা ম্যাথ আছে, যেগুলো কি আসলে বোঝার বিষয়। এই ম্যাথগুলো বুঝলে তুমি কি এই টাইপের ম্যাথ যতই আসুক না কেন ঘুরিয়ে ফিরিয়ে তুমি অবশ্যই পারবা। তো এর জন্যই কি আমরা কম করে বিশ্লেষণ করে পড়তেছি। আশা করি তোমাদের ক্লাসটা অনেক উপকারে আসছে। আমাদের সাথে থাকবা। এর পরবর্তীতে কি আমরা এই বি ইউনিটে আসা 20টা এমসিকিউ আমরা কি সলভ দিব। তো আল্লাহ হাফেজ, ভালো থাকো।